আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু আর মাত্র বেশ কিছুদিন পরে অনুষ্ঠিত হয়ে যাবে। তো এই শেষ মুহূর্তে তোমাদের জন্য আমি রিভিশন কোর্সের ব্যবস্থা করতেছি বা রিভিশন ক্লাসের। তো এখানে এটা ফ্রি কোর্স, ঠিক আছে। তো এখানে আমরা টোটাল যে এমসিকিউগুলো আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ, ফিজিক্স এবং ম্যাথ, এই দুইটা চ্যাপ্টার আমি কভার করব। তো আজকে এই লেকচারে আমরা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের টোটাল চ্যাপ্টারগুলো দেখবো। এছাড়া আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজের ওয়ান যেটা ক্লাস ছিল, মানে প্রথম যে ক্লাসটা ছিল, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা তোমার পর্যাবৃত্ত গতি, ওখান থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো প্রশ্নগুলো ছিল ওগুলো দেখাইছি, ঠিক আছে, শুধুমাত্র পর্যাবৃত্ত গতি। তো তুমি মোস্ট এমসিকিউ যে সিরিজটা আছে ওয়ান, ওখান থেকে ওই ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। আর এখানে আমরা পর্যাবৃত্ত গতিটা স্কিপ করবো, অর্থাৎ ওইটা বাদে বাকি যে চ্যাপ্টারগুলো আছে, ভেক্টর, নিউটন বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, এছাড়া আদর্শ গ্যাস গতিতত্ত্ব, তো সবগুলো চ্যাপ্টারে মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো একদম গুরুত্বপূর্ণ আসার মতো সেইগুলাই তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এগুলো আশা করি সলভ করতে, তো আমি সলভ করার আগে তুমি চেষ্টা করো নিজে সলভ করার, ঠিক আছে। যদি ভিডিওটা তোমার যদি সময় কম থাকে হাতে, তুমি স্পিড বাড়ায় দেখো, সমস্যা নাই। তুমি ইউটিউবে গিয়ে সেটিংয়ে গিয়ে স্পিড অপশন আছে, ওখানে ক্লিয়ার করে দাও, দেখবা স্পিড বাড়িয়ে দেবে, তুমি দ্রুত দেখতে পারবা, ঠিক আছে। অথবা লেকচার শিটটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এছাড়া ওয়ান যে লেকচারটা ছিল ইম্পর্টেন্ট সিরিজ ওয়ান, ওইটাও আমি দিয়ে দিব। এছাড়া তোমাদের শুধু ক্লাস না, এক্সামের ব্যবস্থা করছি। ফ্রি এক্সাম দিতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে, ঠিক আছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, বেশি কথা না বাড়ে। আমাদের প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে আমরা তোমার ত্রুটির একটা ম্যাথ দিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ত্রুটির ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি, যেখানে তোমাকে ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। তো এখানে দেখবা যে আর তোমাকে এখানে ভ্যালুগুলো বুঝতে হবে যে ত্রুটিটা কিভাবে বের করে। তোমাকে যে কোনো জিনিস দেখো আর এটা সমান, তুমি দেখবা যে এখানে আর প্লাস ডেল আর এরকম কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম কিছু দেওয়া থাকবে, তাহলে ত্রুটির মান বের করতে হলে শতকরা ত্রুটি, তাহলে নর্মাল যে ত্রুটি সেটা কি পাবো, এই যে ডেল আর ডিভাইড বাই, এটা হচ্ছে ত্রুটি, ঠিক আছে। তো এরকম ত্রুটি যদি বলে, তাহলে আমরা কি বের করি, ডিরেক্ট তুমি বের করবো হচ্ছে ডেল আর ডিভাইড বাই আর, ঠিক আছে। এই ছোট হাতের আর যেটা আছে, অর্থাৎ প্লাস মাইনাসের সামনে যে অংশটা আছে ওইটা দিবা, প্লাস মাইনাসের পরে যে অংশ ডিভাইড বাই প্লাস মাইনাসের আগের যে অংশ, ঠিক আছে। এই যে প্লাস মাইনাসের আগের অংশ, গুণন 100%। এটা হচ্ছে নর্মালি আমাদের ব্যাসার্ধের ত্রুটি। এবার তোমাকে যদি আয়তন বলে, তুমি এখানে এর সাথে 3 গুণ করবা। যদি ক্ষেত্রফল বলে তাহলে এর সাথে 2 গুণ করবা, ঠিক আছে। আয়তন বললে 3 গুণ করবা, আর ক্ষেত্রফল বললে 2 গুণ করবা, তাইলেই জাস্ট হয়ে যাবে। তাহলে দেখো আমরা 3 গুণন ডেল আর এর মান কত 0.1 ডিভাইড বাই তোমার এখানে আছে কত 10 গুণন হচ্ছে 100। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা এটা কাটি, তো উপরে যদি কাটো তাহলে দেখো কত হচ্ছে, দেখো তো আমাদের উপরে কিন্তু হচ্ছে কত, একটার জন্য শূন্য কাটা যাবে, তাহলে এখানে লিখতে পারছো 10, 10 কাটা গেল, তাহলে 3। এখানে দেখো আমরা অ্যান্সার কত আসছে, অ্যান্সার কিন্তু ডিরেক্ট তুমি দেখতেই পাচ্ছ যে অ্যান্সার কি 3% চলে আসছে, ঠিক আছে। কারণ 0.1 দিয়ে 100 গুণ করলো, উপরে 10 হচ্ছে, ঠিক আছে। 10 10 কাটা গেল 1, আর এই যে পার্সেন্টেজ কত, এই যে 3%, ঠিক আছে। শতকরা ত্রুটি পার্সেন্টেজ। তো এইভাবে কিন্তু আমাদের আয়তনের শতকরা ত্রুটি দিতে পারে ক্ষেত্রফলের। যদি ক্ষেত্রফল বলতো, যদি ক্ষেত্রফল দেখো ডেল এ ডিভাইড বাই, এটা আমরা বের করলাম কি ডেল ভি ডিভাইড বাই ভি, আয়তনের শতকরা ত্রুটি, ঠিক আছে। আর ডেল এ বাই ডেল এরকম থাকলে, অর্থাৎ ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করতে বললে তুমি কি করতে, 2 গুণন ডেল আর ডিভাইড বাই আর গুণন 100%, ঠিক আছে। এভাবে করতে হবে। আচ্ছা, পরের ম্যাথটা দেখি আমরা। এটা হচ্ছে আমাদের ভেক্টরের নদী নৌকা থেকে। দেখো সুরমা নদীর স্রোতের বেগ, ওখানে সুরমা নদীর স্রোতের বেগ দেওয়া আছে, তো আমরা ইউ ধরে নিলাম। এখানে ইউ দেওয়া আছে দেখো 3 কিলোমিটার পার আওয়ার। তোমাকে ব্যক্তি নৌকার বেগ যেটা, ওইটা ব্যক্তির বেগ, সেটা কত 5 কিলোমিটার পার আওয়ার। এবং এখান থেকে আর কি দিয়েছে, নদীর প্রস্থ কি আমরা ডি লিখবো, ডি দিয়ে প্রকাশ করি। নদীর প্রস্থ 0.5। দেখো 0.5কে আমরা কি লিখতে পারি, হাফও লিখতে পারি। স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চলে, সে 12 মিনিটে নদীর অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারে, নদীর অপর পারে একটা নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারে, ঠিক আছে। স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে দেখো নৌকা চলালে, তো এটা আমরা কি করবো, লব্ধি বেগের থেকে হিসাব করি, দেন লব্ধি বেগের সাথে হিসাব করি। তো সবসময় মাথায় রাখবা, যদি তোমাকে সোজাসুজি কথা বলতো, যদি কি বলতো সোজাসুজি পার হতে, দেখো সোজাসুজি এই কথা যদি উল্লেখ থাকতো সোজাসুজি, তাহলে আমরা আলফা সমান বের করতাম, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে, যদি সোজাসুজি। কিন্তু এখানে সোজাসুজি কথা উল্লেখ আছে নাই, তাহলে অপর পারে পৌঁছাইতে নর্মালি আমরা কি জানি যে সময় বের করতে, সময় কি সময় হচ্ছে, তুমি জানো কি, দূরত্বকে তুমি যদি বেগ দিয়ে ভাগ করো, দূরত্ব ডিভাইড বাই হচ্ছে বেগ, তাহলে এই বেগটা কি লব্ধি বেগ। তোমাকে দূরত্ব বরাবর যেদিকে তুমি যাচ্ছ ওই বরাবর তোমার বেগের উপাংশ নিতে হবে, ওই বরাবর বেগের উপাংশ নিতে হবে। তাহলে তুমি যাচ্ছ অপর পারে, মানে কি লম্ব বরাবর নদীর, এই যে তুমি যাত্রা শুরু করলো এইভাবে,
মনে করো যাত্রা শুরু করলো এইভাবে, ঠিক আছে, আলফা কোণ তোমার যাইতে হবে কি এই বরাবর, তাহলে তোমাকে এই বরাবর অবশ্যই কি ভি এর কি নিতে হবে, ভি এর উপাংশ নিতে হবে, এই বরাবর ভি এর উপাংশ কি ভি সাইন আলফা, তাই না? তাহলে তোমাকে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব নদীর পার মানে কি তোমার প্রস্থ বরাবর তুমি যাচ্ছ, তাহলে ডি, তাহলে দূরত্ব কি হবে ডি, আর ডিভাইড বাই লব্ধি বেগটা কত হবে ভি সাইন আলফা, কি হবে ভি সাইন আলফা। তো এখান থেকে তোমাকে আলফার মানটা জাস্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো সাইন আলফা এটা সমান কত, ডি ডিভাইড বাই ভিটি, অতএব আলফা সমান কত, এবার ভ্যালুগুলো আমরা বসাই দিব। সাইন ইনভার্স ডি এর মান কত দেখো 0.5, 0.5 ডিভাইড বাই ভি এর মান দেওয়া আছে কত দেখো 5 গুণন এখানে কত 3, ঠিক আছে। তাহলে 3 5 15, আর এটাকে তুমি 1 বাই, আচ্ছা এখান থেকে দেখো আমরা এই সময়টা আমরা কিসে দেওয়া আছে, এখানে সবগুলা কিলোমিটার, 0 মিটার কিলোমিটার, এখানে দেখো 12 মিনিট সময়টা দেখো, আমরা এখানে সময়টা করছি, সময়টা 5 গুণন ভি এর মান 5, দেখো সময়টা কিসে দেওয়া আছে মিনিটে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমার সবগুলা কিসে দেওয়া আছে ঘন্টায় দেওয়া আছে না, সবগুলা ঘন্টায় দেওয়া আছে, তাহলে তোমাকে অবশ্যই মিনিটটা কিসে করতে হবে ঘন্টায় করতে হবে, কারণ এই যে ইউটা ঘন্টায় দেওয়া আছে, ভিটা ঘন্টায় দেওয়া আছে, তাহলে তোমাকে সময়টাও ঘন্টাতেই বের করতে হবে। তাহলে 12 মিনিটকে আমরা ঘন্টায় কি করব 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় পেয়ে যাবো। তাহলে 5 গুণ এটা কাটলে কত 12 হয়, তাহলে 12 12 কাটা গেল, থাকলো কত 0.5। তো আমরা জানি কি সাইন ইনভার্স 0.5 মানে কত, 0.5 কে যদি কষ্ট হয় তাহলে আমি বলবো হাফ, তাহলে হাফ মানে কত তুমি জানো যে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তাহলে আলফা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। সূত্রটা অবশ্যই মনে রাখবা। তো সূত্রটা কি হবে এই যে এরকম, ঠিক আছে। আর যদি তোমাকে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে বলে, যদি সোজাসুজি তাহলে এই যে সূত্র আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে, সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে বা লম্বালম্বি ভাবে পার হওয়ার ক্ষেত্রে। আচ্ছা পরের ম্যাথটা দেখো, 2a ও a ভেক্টর দ্বয় পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত, অর্থাৎ এই দুইটা ভেক্টর আছে, ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলাম, তাহলে লব্ধির মান 3 গুণ হবে, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে প্রথম ভেক্টরকে দুইটা কেস এখানে পাবো, ঠিক আছে। তো নরমাল 2a আর a এর লব্ধি কত পাচ্ছি, ফার্স্ট কেস প্রথম যে কেসটা সেটা আমরা দেখো 2a এবং a এর লব্ধি পাচ্ছি, তাই না। তাহলে এর লব্ধি যদি r1 হয়, এটা যদি r হয় লব্ধি, তাহলে আমরা কি জানি r স্কয়ার ইকুয়াল টু দেখো এখানে কি a স্কয়ার, a স্কয়ার মানে কত p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে এখানে 4a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস আমরা একবার লিখতেছি 2a স্কয়ার cos আলফা। এখানে তুমি একটা সমীকরণ পাইলে 1 নম্বর, এটা কি প্রথম কেস যখন শুধুমাত্র 2a এবং a ছিল, ঠিক আছে। এবার আমরা কি করলাম 2a কে দ্বিগুণ করলাম প্রথম ভেক্টরকে, তাহলে সেকেন্ড কেসে কি পাচ্ছি, সেকেন্ড কেসে দেখো কি পাচ্ছি, তাহলে লব্ধি কয় গুণ আছে 3 গুণ, তাহলে 3 গুণ মানে কি 3r এর পরিষ্কার মানে কত 9r স্কয়ার হবে এখানে। তারপর দেখো এটা কত 2a ছিল দ্বিগুণ করলাম মানে কি 4a, তাহলে 4a পরিষ্কার কত 16a স্কয়ার, 16a স্কয়ার প্লাস দ্বিতীয়টা আমরা চেঞ্জ করি নাই, তাহলে a স্কয়ার প্লাস এখানে দেখো 4 হলো 4 দুগুণে 8, তাহলে 8a স্কয়ার থাকলো কত cos আলফা। মধ্যবর্তী কোণটা আমার চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে 2 নাম্বার কেস। এবার তুমি 1 আর 2 কি করবে ভাগ করবে, 1 আর 2 ভাগ করে দিবা, তাহলে 1 আর 2 যদি ভাগ করো বা 2 আর 1 ভাগ করতে তুমি যেটা খুশি, আমরা সাপোজ উপরে রাখবো 9টা, তাহলে আমরা 2 আর 1 ভাগ করি, 2 ভাগ 1, ঠিক আছে। 2 আর ভাগ 1 করলে কত দেখো আর স্কয়ার কাটা যায়, ঠিক আছে না, তাহলে আর স্কয়ার কাটা গেলে থাকে উপরে কত 9 থাকে, আর দেখো এটার উপরে কি থাকে আমরা এই পাশে দেখছি কি 16 আর 1 17, 17a স্কয়ার 17a স্কয়ার প্লাস হচ্ছে এখানে দেখো 8a স্কয়ার cos আলফা, দেখো ডিভাইড বাই নিচে কি পাচ্ছি, নিচে যে এটা না, তাহলে 4, তাহলে কত 5a স্কয়ার, 5a স্কয়ার প্লাস থাকছে তোমার 2a স্কয়ার cos আলফা, ঠিক আছে। তো এখান থেকে তুমি একটা ভ্যালু তো পাইলা, তাই না। তো এবার এই দুটাকে আমার কি করতে হবে সমীকরণগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট এবার আমার কি সমীকরণ দেখো আমার উপরে a স্কয়ার পাচ্ছি নিচে a স্কয়ার পাচ্ছি, তাহলে a স্কয়ার যদি কমন নেই, যদি a স্কয়ার কমন নেই তাহলে কি a স্কয়ার কাটা গেল না, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি, দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, নিচের লাইনে লিখি, দেখো আমার উপরে আমরা স্কিপ করতেছি কারণ এখানে তোমাকে এত সময় নাই, ঠিক আছে, এত সময় নাই, যত দ্রুত যত লাইন তুমি পারো স্কিপ করো। দেখো এখান থেকে a স্কয়ার কমন নিলে a স্কয়ার বাদ, নিচে a স্কয়ার মানে a স্কয়ার বাদ, তাহলে উপরে a স্কয়ার নিচে a স্কয়ার কাটা গেল, তাহলে আমরা মনে মনে গুণ করে নিলাম, তাহলে এখানে থাকে কত 17 প্লাস হচ্ছে 8 cos আলফা ডিভাইড বাই তোমার কত থাকে 5 প্লাস দেখো এখানে কিন্তু 4 হবে, 2 দুগুণে 4 4 হবে, হ্যাঁ এখানে 2 দুগুণে 4 হবে 4 cos আলফা। তো এবার আমার কি আর গুণ করতে হবে, আর গুণ করে একটা ইকুয়েশন পাবো, ওইটা সলভ করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাবো। দেখো আর গুণ করে কি পাচ্ছি 5 নং 45 যোগ 4 নং 36 cos আলফা, আর এই পাশে কত থাকে, এই পাশে দেখো 17 থাকে, এই পাশে 17, ঠিক আছে 17 প্লাস 8 cos আলফা। তাহলে দেখো 45 থেকে এখানে আমার এই পাশ থাকলো 45, তাই না, এখানে কত 5 নং 45। তো এবার আমার কি করতে হবে, এবার আর গুণ করলে এবার সংখ্যাগুলোকে একদিকে নিবা, আর হচ্ছে কি আমাদের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো একদিকে নিতে হবে। তো নেওয়ার পরে আমরা সমাধান করে
মানটা বের করবো, ঠিক আছে। তো দেখো এখানে 45, আর যদি 45 থেকে যদি 17 বাদো তাহলে কত থাকে, 28 থাকে। আর 36 থেকে 8 বাদলে কত থাকে, 28 থাকে। তার মানে তোমার 45টা ওই পাশ যদি নিয়ে যাও আর 8টা যদি এই পাশ নিয়ে চলে আসো, তাহলে এখানে কত হচ্ছে 28 কজ আলফা ইকুয়াল কত হচ্ছে -28, কারণ 45 ওভার চলে গেল মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে আলফার ভ্যালু কত পাচ্ছ, আলফার ভ্যালু কিন্তু কজ ইনভার্স -1 পাচ্ছ, তাই না। আর কজ কয় ডিগ্রি মান -1, কজ কিন্তু 180 ডিগ্রি মান -1। তার মানে এখানে বলো মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে মধ্যবর্তী কোণের মান কত আমাদের 180, কারণ cos ইনভার্স -1 কত 180। তো 180 কে অনেক সময় আমরা পাই দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের উত্তর, এটাই উত্তর। তো এই টাইপের প্রশ্ন এইভাবে একটু দুই ধাপে করবা। তো এখানে আসলে শর্টকাটও ভাবে নাই, থাকলে তো করাই দিতাম। পরের প্রশ্ন দেখো, দুটি রাশির ডট গুণন 6, ক্রস গুণনের মান 2√2 হলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ। দেখো জাস্ট যদি প্রশ্ন করে তাহলে এই টাইপের প্রশ্ন দিতে পারে, এই টাইপের প্রশ্ন দিতে পারে। তোমার যদি ডট গুণ দেওয়া থাকে এবং ক্রস গুণ দেওয়া থাকে, তুমি কি করবা, ট্যান থিটা এটা হচ্ছে মধ্যবর্তী কোণ ইকুয়াল টু হচ্ছে তোমার এ ডট বি এর মান, নিচে হচ্ছে কি এ ক্রস বি এর মান, ঠিক আছে, এ ক্রস বি এর মান বসাই দিবা। আচ্ছা এটা উল্টা লিখছি আমরা, এটা কট থিটা হয়ে গেল, এটা উল্টা লিখছি, তোমার উপর হবে ক্রস গুণ, ঠিক আছে। ক্রস গুণের ভিতরে কি সাইন আছে না, তাহলে এ ক্রস বি মান ডিভাইড বাই এ ডট বি এর মান। তাহলে এ ক্রস বি এর মান কত দেওয়া আছে, দেখো ক্রস গুণের মান দেওয়া আছে 2√2। তো ক্রস গুণ মানে কিন্তু ভেক্টর, ঠিক আছে, ভেক্টর গুণফল বলতে পারে, যে ভেক্টর গুণফল দেওয়া আছে, তো স্কেলার গুণফল দেওয়া আছে। তো ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস, আর স্কেলার গুণফল মানে ডট। তাহলে 2√3 ডিভাইড বাই নিচে পেলা কত, নিচে পেলা 6। তাহলে দেখো এটা কাটতে তাহলে কত থাকে, এটা 3 থাকে, আর √3 নিচে 3 ভাগ করলে কত থাকে 1/√3। তো এখান থেকে ফাইনালি আমি ভ্যালুটা বের করবো। অতএব থিটার ভ্যালুটা কত, থিটার ভ্যালু হচ্ছে তোমার tan ইনভার্স 1/√3। তার মানে এটা কত বলো তো, 10 ডিগ্রি মান কিন্তু এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো আমরা ইজিলি মানগুলো কিন্তু বের করে ফেলতে পারবো। এখান থেকে সূত্রটা মনে রাখবা, উপরে হবে কি ক্রস গুণনের মান, নিচে হবে ডট গুণনের মান, ঠিক আছে। পরে প্রশ্ন চলে যাই। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটা সামন্তরিকের দুইটি সন্নিহিতভাবে নির্দেশ করলে এর ক্ষেত্রফল কোনটি, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে খুবই শর্টকাট দেখবো, a স্কয়ার বি স্কয়ারের খুবই শর্টকাট। দেখো এই ক্ষেত্রফল নির্ণয় কি, a স্কয়ার বি স্কয়ার মানকে সামনে কি হাফ দিয়ে গুণ। এটা কি বলছে, সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বলছে, তাই না। তাহলে দুইটা সন্নিহিত বাহু বললে আমাদের কি হবে না, দুইটা সন্নিহিত বললে এটা হবে না। যদি কর্ণ বলতো তাহলে আমরা কি নিতাম, সামনে হাফ দিতাম। তাহলে a ক্রস b এর মান বের করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে আমরা এই সাইডে a ক্রস b টা বের করি। দেখো a ক্রস b বের করা খুবই একটা শর্টকাট, ইজি শর্টকাট আমরা দেখাইছিলাম। সেটা কত, প্রথমে আমরা কি করব, আই জে কে এর সহগগুলো নিয়ে নেব, ঠিক আছে। দেখো উপরে কি করব, প্রথমে আমরা এর এ ভেক্টরের আই জে কে এর সহগ নেব। দেখো আই এর সহগ কত 4, তারপরে কত আছে -4, তারপরে আছে কত 1। এই জিনিসটাই তুমি আবার রিপিট করবে, মানে এই জিনিসটাই পাশে আবার লিখবে। দেখো 4 -4 তারপরে কত 1, ঠিক আছে। এবার আসো নিচে তুমি কি বি ভেক্টর আছে না নিচে, তাহলে বি ভেক্টরের আই জে কে এর সহগ লেখো। তাহলে 2, এখানে থাকছে কত -2, এখানে আছে -1। সেম এই জিনিসটা আবার রিপিট করতে হবে, 2 -2 এটা কিন্তু শর্টকাট। তো এবার তোমার কাজ হচ্ছে এই যে আমাদের প্রথম যে কলাম এবং যে শেষ কলাম, এই কলাম দুইটা বাদ, প্রথম কলাম শেষ কলাম দুইটা বাদ। এবার আমরা অবশিষ্ট যারা থাকলো এদের নিয়ে আমরা জোড়া সৃষ্টি, দেখো এটা একটা জোড়া পাবো, তারপরে এটা নিয়ে একটা জোড়া পাবো, এই দুইটা নিয়ে একটা জোড়া পাবো, ঠিক আছে। তাহলে তোমার এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, তারপর এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করে বিয়োগফল, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো যে দুইটা গুণফল না, এটার সাথে এটা গুণ করে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এটা দেখো আমি করি, তাহলে তোমাদের কাছে আর বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে কি -4 -1 গুণ কত হয় 4 হয়, ঠিক আছে। এবং প্রথম দুইটা গুণ করলে আমরা কি পাবো, আই এর সহগ পাবো, দ্বিতীয় দুইটা গুণ করলে কি পাবো, জে এর সহগ পাবো, এবং তৃতীয় দুইটা গুণ করলে পাবো কে এর সহগ, ঠিক আছে। দেখো এটা পেলাম কি -4 থাকলো, আর এই পাশে গুণ করলে মাইনাস হচ্ছে মাইনাস, আমরা কি বললাম এখানে মাইনাস হবে, এটা গুণ করে মাইনাস এটা গুণ, ঠিক আছে। তাহলে মাইনাস মানে কি -2, আর সামনে মাইনাস ছিল, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, +2 ইন্টু আই, ঠিক আছে। এটা গেল একটা। এরপরে চিহ্নটা কি হবে, দেখো এরপরে প্রথমটা প্লাস, এরপরটা হবে মাইনাস, ঠিক আছে, প্রথম প্লাস এরপরটা হবে মাইনাস। দেখো এখান থেকে এটা গুণ, 2 কে 2, -1 -4 গুণ করলে কত হয় -4, -1 কি হয়ে গেল +4 ইন্টু জে, এরপর একটা প্লাস। দেখো এবার কি আসছে 4 -8, আর দেখো মাইনাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে +8 কে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, 4 2 কত 6, তাহলে 6i, এখানে কত -6 জে, ঠিক আছে। তো এবার আমাদের দেখতে হবে এটা কোথায় আছে, আমাদের 6i + 6j, এখানে দেখি তো একটু ইয়ে আসছে নাকি, 1 2 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তোমার মেবি -4, আচ্ছা দেখি এটা দেখো
এ নাম্বারের ক্ষেত্রে 4 -4 1 ছিল, আর নিচে কি ছিল, নিচে তোমার ছিল হচ্ছে এটা -1 হবে, তাহলে 4 দেন এই পাশেরটা হচ্ছে তোমার সেখানে তোমার চিহ্নটা তাহলে প্লাস হবে, বুঝছো, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। আচ্ছা, তো এইভাবে আমরা এই জিনিসের শর্টকাটগুলো বের করবো, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আমরা যে ভেক্টর আকারে বলে, তাহলে ভেক্টর আকারে পেয়ে গেলাম। আর যদি তোমাকে মান বের করতে বলতো, দেখো এটা কিন্তু আমি অলরেডি ক্ষেত্রফল পাইছি এ ক্রস বি, এ ক্রস বি মানে কিন্তু ক্ষেত্রফল, ঠিক আছে। কিন্তু ক্ষেত্রফলের যদি মান বের করতে বলো, তাহলে আমি কি করতাম, এই যে এটা কি মডুলাস মান, তাহলে মান সংখ্যায় দেওয়া থাকলে মান বের করবো, ঠিক আছে। তাহলে 636 636, ঠিক আছে। তাহলে 36 যোগ হচ্ছে 36, তার মানে এটা কি বলতো 6√2, ঠিক আছে, 6√2 বর্গ একক। তো যেভাবে থাকবে আমরা সেভাবে অ্যান্সার করব, এইভাবে অথবা এইভাবে। তাহলে শর্টকাটটা শিখে রাখো, তাহলে তোমার জন্য উপকৃত হবা, ঠিক আছে। এরপর এটা দেখো, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ 3 নাম্বার 4 নাম্বার, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। বলছে এম এর মান কত হলে ভেক্টর দেওয়ার পর সমান্তরাল হবে। দেখো সমান্তরাল হলে আমরা কি করব, 3 নাম্বার প্রশ্নটা, সমান্তরাল হলে আমরা কি করব, আমাদের আয়ের সহগ এবং যে সহগ কে সহগ এদের অনুপাতগুলো সেম। তাহলে প্রথমটার আয়ের সহগ, দ্বিতীয়টার আয়ের সহগ অনুপাত। তাহলে দেখো আয়ের সহগ কত, প্রথমটার 1, দ্বিতীয়টা সেম 1/m ইকুয়াল এই পাশে কত -3, আর এই পাশে কত, দেখো এই পাশে কত আছে 6। এই দুইটা নিয়ে করলে কিন্তু আমি এম এর মান পেয়ে যাচ্ছি, তাই না। দেখো এম এর মান কত আছে, তাহলে এখানে কত -1/2 হচ্ছে না, তাহলে -1/2 1/m সমান সমান কত -1/2। তাহলে এম মানে কত, উল্টাই দিতে হবে। তাহলে এম সমান কত, এম সমান দেখো পাচ্ছি কত -2, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, m = -2 হতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, তোমাকে 4 নম্বর প্রশ্ন কি বলছে, পরস্পর লম্ব হলে, যা পরস্পর লম্ব হলে তোমার ডট গুণ যেটা আছে না, ডট গুণ এ ডট বি, এটার মান কি হবে 0 হবে। তাহলে তুমি এই পাশে ডট গুণ করো, আর এই পাশে তোমার ইকুয়াল 0 আছে, তাহলে এই পাশে ডট গুণ করলে 4 নং 36 হচ্ছে, 4 নং 36, তারপর হচ্ছে -6, তারপর হচ্ছে তোমার হচ্ছে -6m, এটা ইকুয়াল টু কত, ডট গুণের মানটা হচ্ছে 0। তাহলে এখানে তুমি পাচ্ছ কত 30 -6m ইকুয়াল কত 0। তার মানে m এর মান কত বলো তো, m এর মান হচ্ছে 5। তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো তোমার বের করে, তো মনে রাখবা লম্ব হলে কি হয়, লম্ব হলে এই শর্ত, এবং কি যদি আমাদের সমান্তরাল হয় তাহলে কি হবে, এক্স আয়ের সহগ, জের সহগ, কে এর সহগ, এগুলোর অনুপাত কি হবে, সমান হবে, ঠিক আছে। আচ্ছা, দুইটা কন্ডিশনই কিন্তু গুরুত্বপূর্ণ, দিতে পারে পরীক্ষায় দিতে পারে। এরপরে দেখো নিচের কোনটি সঠিক, আমাদের ওই যে একক ভেক্টরের ক্রস গুণনের যে টপিকটা, ঠিক আছে। তো যেহেতু ক্রস গুণন বলছে, তো আমরা এখান থেকে মনে রাখবো, দেখো আই, তারপর কি এখানে জে, এখানে মনে করো কে, একটা চক্র আঁকাবো, ঠিক আছে। আই থেকে জেতে যাবে, জে থেকে কেতে আসবে, এবং কে থেকে আয়ে যাবে। তো আমরা সুবিধা মতো আমরা বলি না এ বি, বি সি, সি এটা বলি না, তো এটার সাথে কম্পেয়ারও করতে পারো, ঠিক আছে। দেখো এ বি মানে কি আই জে, বি সি মানে কি জে কে, সি এ মানে কি কে আই। তাহলে যে দুইটার ক্রস গুণ অ্যান্সার হবে অপরটা, ঠিক আছে। দেখো আই ক্রস জে যদি করো, তাহলে তোমার অ্যান্সারটা কত হবে, অপরটা, অপরটা মানে কি কে। তারপর দেখো তুমি যদি জে ক্রস কে করো, তাহলে কি হবে অ্যান্সার, অপরটা যেটা নাই সেটা। তারপর দেখো এখানে কি কে ক্রস আই, এটা যদি লেখো তাহলে কি অপরটা। এবার তুমি যদি স্থান বিনিময় করো, স্থান কিন্তু যেটা আগে নিয়ে আসছো বা আইটা এখানে নিয়ে আসছো, তাহলে কি এখানে মাইনাস হবে। অর্থাৎ বোঝানোর চেষ্টা করি, দেখো তুমি যদি যেটা আগে নিয়ে আসছো, যে পড়েছিল না, তাহলে যদি আগে নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এই যে ভেক্টরের কিন্তু প্রতিস্থাপন নিয়ে মানে তুমি বিনিময় করতে পারবে না, তোমার কি ভেক্টরটা উল্টায় যাবে, তখন কিন্তু তোমার এখানে মাইনাস কে চলে আসবে, কি চলে আসবে, মাইনাস কে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে, 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে তোমার এখানে যদি এটা কাজ করতে চাও, যে যদি আগে নিয়ে আসতে যাও, তাহলে কি হবে, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। সেম ভাবে তুমি যদি এখানে বলো কে ক্রস জে, তাহলে কত হয়ে যাবে, তাহলে কিন্তু মাইনাস আই হয়ে যাবে। আবার এখানে যদি আই ক্রস কে আগে আনতে চাও, তাহলে কি হবে, তাহলে কিন্তু মাইনাস জে হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু লাগবে। তো এবার মিলাও কোনটার সাথে তোমার মিলছে, তাহলে এখানে দেখো জে ক্রসকে, জে ক্রসকে আমরা কি দেখছিলাম, জে ক্রসকে ইকুয়াল টু আই, তাহলে মানে এ নাম্বারটা হবে না। বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা তোমাকে বলছে জে ক্রসকে ইকুয়াল হচ্ছে আই, তাহলে জে ক্রসকে ইকুয়াল আই হচ্ছে আমাদের মিলে যাচ্ছে, বি নাম্বার অপশনটা অ্যান্সার হবে জে ক্রসকে ইকুয়াল টু আই, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের দরকার, ওকে। এবার তোমাকে যদি মান বের করতে বলে, দেখো মান বের করতে বলে, তাহলে কি মান কি হবে বলো তো, মান হবে কিন্তু 1, কারণ একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান হচ্ছে 1, ঠিক আছে। এটা মাথায় রাখবা, কোনো কিছুকে যদি বলে তোমার এটা একক ভেক্টর, তাহলে তার মান অবশ্যই কি হবে 1 হবে। অর্থাৎ তোমাকে বললো জে ক্রস কে, এটার মান কত, তাহলে এটার মান কিন্তু 1 হবে, ঠিক আছে। আর ভেক্টর বললে এই যে আই জে কে, মান বললে 1। এবার দেখো এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে লম্ব অভিক্ষেপ,
অবিক্ষেপ নির্ণয় করো। তাহলে অবিক্ষেপ নির্ণয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা ইসিপ করে যাই, অবিক্ষেপ উপাংশ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে অবিক্ষেপ বের করতে হলে তোমাকে ডট গুণনের কনসেপ্টটা জানতে হবে, ঠিক আছে, ডট গুণনের কনসেপ্টটা জানতে হবে, এটাই আর কিছু না। দেখো আমরা ডট গুণনটা করি। তো এর লম্ব অভিক্ষেপ বি বরাবর, দেখো লম্ব অভিক্ষেপ বের করতে হলে যেটা বরাবর, দেখো আমরা নর্মালি কি জানি, এ ডট বি ইকুয়াল কত, এ বি কস, এ বি কস থিটা, ঠিক আছে। এবার যার সাথে কস থিটা না, এখানে তুমি এটা কি লিখতে পারো, এটার সমান তুমি লিখতে পারো এ কস থিটা ইন্টু বি, অথবা এ ইন্টু বি কস থিটা। তাহলে তুমি যখন এ কস থিটা নিছো তার মানে এ এর উপাংশ, যখন তুমি বি কস থিটা নিছো তখন কি বি এর লম্ব অভিক্ষেপ বা বি এর উপাংশ, ঠিক আছে। তাহলে এবার আমরা বের করতে হচ্ছে এ যার বরাবর, দেখো এটা কিন্তু মান, এই বিটা কিন্তু বি এর উপর ভেক্টর মানে বি ভেক্টর, আর বি শুধু বি বললাম তাহলে কি এটা বি ভেক্টরের মান। তাহলে আমরা যদি একটু লিখি এরকম, মনে করো এ ডট বি এর মান, এখানে এ ভেক্টরের মান, এই যে এ ভেক্টর মান, এ ভেক্টর মান, এটাকে বি ভেক্টর মান, ঠিক আছে। তাহলে যেটা বরাবর, যদি যেটা বরাবর বলবে, যেটা বরাবর সেটা সবসময় নিচে হবে, ঠিক আছে। তোমাকে অর্থাৎ এর অভিক্ষেপ তার মানে তোমাকে এ cos থিটা বের করতে হবে, এ cos থিটা, ঠিক আছে। তাহলে উপরে সবসময় কি হবে, এ ডট বি, উপরে সবসময় এ ডট বি হবে, নিচে যেইটা বরাবর, নিচে যেইটা বরাবর বললে ওইটা নিয়ে নিবা, ওইটার মান নিয়ে নিবা, ঠিক আছে, সোজা হিসাব, যেই বরাবর ওই বরাবরের মান, তাহলে তুমি কি পেয়ে যাবে, লম্ব অভিক্ষেপ পেয়ে যাবা। তো বি বরাবর তাহলে বি এর মান নিয়ে নিবা, তাহলে উপরে এ ডট বি, তাহলে এ ডট বি করো 2i আই, তার মানে কি 2 একে 2 -1 2, তার মানে -2, তারপর দেখো +1 2, তার মানে এখানে +2, তাহলে +2 -2 কেটে যাবে, আর বি এর মান তাহলে রুট ওভার, দেখো 1 +4 +4, তাহলে 4 4 8 আর এখানে 9 মানে 3, তারপর দেখো এর অ্যান্সার কত হচ্ছে 2/3, তাহলে 2/3 কিন্তু আমাদের উত্তর, 2/3 হচ্ছে উত্তর, এই নাম্বারটা দেখো অপশন আছে। তো এইভাবে কিন্তু লম্ব অভিক্ষেপ বের করতে হয়, যেটা বরাবর সেটার মান তুমি জাস্ট কি নিচে লিখবা, উপরে অবশ্যই এ ডট বি, যদি বলতো এ বরাবর বি এর, তাহলে আমি কি এর মানটা নিচে দিতাম, ঠিক আছে। এবার যদি উপাংশ বলতো, দেখো উপাংশ, উপাংশ, তাহলে উপাংশ যদি বলতো আমি জাস্ট কি করতাম না, উপাংশ, উপাংশ কিন্তু ভেক্টর, উপাংশ কি একটা ভেক্টর, তাহলে তোমাকে যেই বরাবর বি বরাবর বলছে না, তাহলে বি এর একটা একক ভেক্টর তোমাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। উপাংশ বললে আমি কি করতাম, উপাংশ বললে যে এ ডট বি নিতাম, নিচে কি বি ভেক্টর তো আছেই তাই না, এবং বি ভেক্টরের দিকে একক ভেক্টর নিতে হবে, বি ভেক্টর দিকে একক ভেক্টর, তাহলে বি ভেক্টর দিকে একক ভেক্টর কি, তাহলে বি এর দিকে একক ভেক্টর মানে কিন্তু বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা, ঠিক আছে। যদি উপাংশ বলে তাহলে কিন্তু এভাবে নিতে হবে, আর যদি অভিক্ষেপ কিন্তু জাস্ট একটা স্কেলার রাশি, জাস্ট এইভাবে মান বের করতে হবে, কিন্তু উপাংশ বলে তোমার কিন্তু এই যেভাবে আবার ভেক্টর নিতে হবে, ঠিক আছে, যার দিকে ওই দিকে একক ভেক্টর, তোমাকে যেই বরাবর একক ভেক্টর নিতে বলছে ওইটার কি মান দিয়ে জাস্ট ভাগ করে দেবা, একক ভেক্টর পেয়ে যাবা। এবার দেখো এ নাম্বার আর বি নাম্বার, এ ও বি এর মধ্যবর্তী কোণ, তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের কি অনেকগুলো কনসেপ্ট আছে তাই না, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো দুইটা ভেক্টর দেওয়া থাকলে তোমরা ডট গুণনের কনসেপ্ট থেকে মধ্যবর্তী কোণটা বের করবা কিভাবে, তো আমরা জানি কি এ ডট বি ইকুয়াল কত, এ বি কস থিটা, এ বি কস থিটা, মধ্যবর্তী কোণ থিটা হয়, তো থিটা সমান তুমি বের করবা এ ডট বি ডিভাইড বাই এ বি, মানে কি এ আর বি ভেক্টরের মান। তাহলে এ ডট বি কি হচ্ছে দেখো তো, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে কত 3, তারপরে এখানে হচ্ছে -15 ডিভাইড এর মান কত, 4 4 16 19 16, এখানে 25, এখানে আমরা সবগুলো লিখি, দেখো 25 যোগ হচ্ছে 25 গুণন, তারপরে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 2 2 4 কে 5 3 3 কে 9, তাহলে 5, দেখো এখানে কত আসছে 2 2 4 কে 5 5 যোগ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুগুলো দেখো যদি বসাই দেই তাহলে কি পাচ্ছি, 3 বাদ দাও এখান থেকে, তাহলে -12 এখানে 8 3 আমরা যোগ করি, 8 3 কত 11 হয়, 11 থেকে -15, তাহলে মানে -4 থাকে নিচে থাকলে কত, দেখো এটার মান কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, ঠিক আছে, মানে মানটা আসবে না। তো এটা জাস্ট আমাকে নিয়মটা জানতে হবে, নিয়মটা কিভাবে করতে হবে। তাহলে উপরে দেখো নিচে চলে আসে, দেখো আমাদের চলে আসে হচ্ছে 5√2 ইন্টু এখানে চলে আসে তোমার √14, ঠিক আছে, √14, তাহলে এখান থেকে তোমার মানটা চলে আসে -14 ডিভাইডেড 5 ইন্টু √14, 14 দুগুণে কত হয় 28, ঠিক আছে, এরকম মান চলে আসে। তাহলে থিটা সমান আমরা কি লিখি, এখানে cos থিটা হবে, তো দেখো এখান থেকে একবার তুমি থিটা সমান কি লিখতে পারো, থিটা সমান লিখতে পারো cos ইনভার্স -4 ডিভাইড বাই 5√8। তো এই মানটা তোমাকে ক্যালকুলেটর ছাড়া বের করা মুশকিল, কিন্তু তোমাকে যখন হ্যান্ড ক্যালকুলেশন দিবে বা ক্যালকুলেটর ছাড়া প্রশ্ন আসবে তখন তোমাকে ভ্যালুগুলো এভাবেই দিবে যেন এখানে মানটা তুমি আনতে পারো, ঠিক আছে, এখানে যেন মানটা আনতে পারো। তো নিয়মটা মনে রাখবা, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাচ্ছে না ওটা নিয়মটা জাস্ট দেখবা, পরীক্ষার হলে ওইগুলোর মান চেঞ্জ করে তুমি যেন হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো এইভাবে দিবে, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখো পরের প্রশ্ন, এই টাইপটা গুরুত্বপূর্ণ, তোমাকে একটা সরণের সমীকরণ দেওয়া আছে, অবশ্যই ফাংশন দেওয়া আছে টি এর ফাংশন, এক্স অক্ষ বরাবর গতিশীল
2 সেকেন্ড পরে বস্তুর ত্বরণ কত। দেখো ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে তুমি যদি বেগকে ডিফারেন্সিয়েশন করো সময় হিসাবে ত্বরণ পাবা। আবার দেখো বেগকে, এটা যদি সরণ দেওয়া থাকে তাহলে কি করবা, যদি আমরা সরণকে টি এর সাপেক্ষে বিস্তার করি, অন্তরীকরণ করে আবার অর্থাৎ এক্স কে দুইবার যদি অন্তরীকরণ করি তাহলে কি এ পাবো, অর্থাৎ এটা তুমি এটা আমরা করব, ঠিক আছে। ডিভি সমান কত, ডিভি সমান, কারণ কি ডিভি সমান হচ্ছে ডিভি, দেখো ডিভি বা ভি সমান কত জানি আমরা, ভি সমান কত জানি, ভি সমান হচ্ছে dx বাই dt, তাই না। তাহলে তোমাকে বেগ বের করতে হলে x কে একবার ডিফারেন্সিয়েট করবা, আর ত্বরণ বের করতে হলে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ব্যাস আর কিছু না। তাহলে আমরা প্রথমে d বাই dt লিখলাম, এবার এখানে x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে দেখো 3t স্কয়ার, এটাকে করলে কত হয় 6t, আর এখানে দেখো t কিউব মানে কত মাইনাস 3t স্কয়ার। তো আরেকবার করতে হবে, তাহলে এবার এটা করলে কত 6 মাইনাস 3 দুগুণে 6t। তো বলছে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড মানে কি, এখানে t ইকুয়াল তোমাকে t ইকুয়াল বলেছে 2 সেকেন্ড, তাহলে a ইকুয়ালটা কত হবে, a ইকুয়ালটা t এর জায়গায় 2 বসাও, তাহলে 6 মাইনাস 6 গুণন 2, 6 দুগুণে 12 মাইনাস 12 তারপর প্লাস 6, তার মানে কত আছে মাইনাস 6 একক। তাহলে উত্তর তো কত দেওয়া আছে, বি নাম্বার অপশন কিন্তু উত্তর। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে, ওকে, থাকলে এইভাবে অ্যান্সার করতে হবে। ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে 3টি ভেক্টর নির্দেশ করে, তাদের ভেক্টর লব্ধি একদম 0, অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে ডিরেক্ট 0 উত্তর। এরকম একটা ঠিক আছে, যদি 3 এরকম থাকে, ত্রিভুজের 3টা বাহু বরাবর তোমার যদি একই দিকে ক্রিয়াশীল 3টা ভেক্টর থাকে, যেমন একটা ত্রিভুজ একই দিকে বলতে কি হয় বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে, দেখো একই দিকে, এদিকে গেল তারপর কি এদিকে গেল এদিকে আসলো, একই ক্রমে যাচ্ছে না, একই ক্রমে এদিকে আসছে না, তাহলে এরকম যদি হয় তাহলে যে বি প্লাস কিউ ইকুয়াল টু কত হবে আর। এটা কিন্তু আমার সময় চিত্র দিয়ে দিতে পারে, অনেক সময় চিত্র দিয়েও দিতে পারে, তাহলে এদের যোগফল কত হবে বা লব্ধি কি হবে, লব্ধি হবে 0, ঠিক আছে, বা শূন্য ভেক্টর বলতে পারো। এবার দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে বলটি 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। তার মানে একটা ঘটনা ঘটছে, যেটা তুমি একবার ব্যাটে ব্যাটে আঘাত করতেছো, ঠিক আছে, ব্যাটে তোমার বল একটা v1 বেগে তুমি গেলা, আবার কি ফিরে আসলা কি v2 বেগে। দেখো তুমি একদিকে গেলা আর বিপরীত দিকে আসলা, তাই না, তাহলে তোমাকে যে কোনো একটা নেগেটিভ আর পজিটিভ ধরতে হবে, যে কোনো একটা নেগেটিভ। তাহলে এটাকে তুমি যদি পজিটিভ ধরো, এটাকে যদি পজিটিভ ধরো তাহলে এটা কি হবে নেগেটিভ, ঠিক আছে, কারণ আমরা জানি কি বেগ একটা ভেক্টর রাশি, তাহলে v1 এর সাপেক্ষে v2 টা কি হবে নেগেটিভ হবে, কারণ কি বিপরীত দিকে বললে একটা পজিটিভ একটা নেগেটিভ, তোমার খুশি, তুমি v2 কে পজিটিভ ধরতে পারো, v1 কে নেগেটিভ ধরতে পারো তোমার সুবিধার্থে, ঠিক আছে। এবার ব্যাট বল সংঘর্ষের স্থায়িত্বকাল মানে t এর মান তোমাকে দেওয়া আছে 10 মিলি সেকেন্ড। দেখো মিলি সেকেন্ড মানে কি, যে t ইকুয়াল টু কত 10 গুণন মিলি মানে tan ইনভার্স 3 সেকেন্ড। তাহলে তুমি গড়ে কত নিউটন বলে আঘাত করছে, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে বলের ঘাত থেকে বের করতে, অথবা এফ ইকুয়াল টু কত আমরা জানি এম এ, তাই না। আবার এ সমান কি লিখতে পারো, এম ইন্টু ডেল ভি, ডেল ভি মানে তুমি এখানে ভি মাইনাস ইউ করে দেবা, মডুলাস কেন নিলাম কারণ মানটা ধনাত্মক আনা লাগবে, যেহেতু ডিভাইড বাই টি। তাহলে তুমি এখান থেকে এম এর মান কত, এম এর মান পাচ্ছ 160 গ্রাম, তার মানে 160 গুণন 1 tan ইনভার্স 3, ঠিক আছে, অথবা তুমি এটা 1000 বাদ দিয়ে ভাগও করতে পারো, গুণন ভি মাইনাস ইউ মানে দেখো ভি মাইনাস ইউ মানে কি দুইটাকে তোমার কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, তার মানে কি 15 নেগেটিভ হলে, দেখো আমরা কি একটা পজিটিভ বলছি একটা নেগেটিভ, তাই না, তাহলে ভিটা কি শেষ বেগটা আমরা যদি নেগেটিভ ধরি অথবা শেষটাকে যদি পজিটিভ ধরি তাহলে এটা কি নেগেটিভ, তাহলে মাইনাস প্লাস, অর্থাৎ এক কথা এখানে যোগফল হবে, এটা কি করতে হবে যোগ করতে হবে। দেখো প্রথমটা আমরা যদি 25 কে পজিটিভ ধরি তাহলে ভিটা কি হচ্ছে নেগেটিভ না, তাহলে মাইনাস 15, দেখো ভি মাইনাস ইউ, ইউটা কি -15, তাহলে যোগ করলে কত হচ্ছে 40, এটা আসলে বোঝাতে চাচ্ছি, তাহলে এখানে 40 হবে, আর নিচে কি বলতো 10 গুণন tan ইনভার্স, দেখো এই tan ইনভার্স কিন্তু নিচে আর tan ইনভার্স কিন্তু উপরে, তাহলে এটা কি কাটে যাবে, আর এখানে 10 থাকলে এটা কাটলে কত থাকে 4 থাকে, অথবা তুমি এখান থেকে লিখতে পারতাই যে এই 10টা না কেটে তুমি এই 10 এর সাথে এটা কাটতে পারো, তাহলে তোমার জন্য কি আছে সহজ হবে, আর 16 হয়ে গেল। তাহলে দেখো 4 16 কত 64, আর এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, তাহলে এত নিউটন বল তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো ইজিলি প্রশ্নটা কিন্তু অ্যান্সার করতে পারবা। তো এরকম থাকলে এইভাবে করতে হবে। এখান থেকে তোমাকে বলের ঘাতও দিতে পারে, বলে যে বলের ঘাত বের করতে, তাহলে তুমি এফ টি সমান কি বের করতে, এম ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে, সুতার টান কত, সুতার টান বের করার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা সুতার টানটা কি, মূলত কেন্দ্রমুখী বল যেটা সেটাই সুতার টান হিসেবে কাজ করছে, কেন্দ্রমুখী বলটা সুতার টান। তাহলে টি ইকুয়াল আমরা কি লিখবো, এম ভি স্কোয়ার বাই আর, অথবা আমরা কি লিখতে পারি এম
ওমেগা স্কোয়ার বাই আর। যখন দেখো আমাদের বস্তুটি ঘূর্ণন সংখ্যা, আবর্তন সংখ্যা, পর্যায়কাল এগুলো দেখবে আমরা কি এম ওমেগা স্কোয়ার এটা বের করব। ঠিক আছে, তাহলে ওমেগা দেখো এখানে কি পূর্ণ আবর্তন করছে, মানে কি 30টি এন দেওয়া আছে, আবর্তন সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা ওমেগার মান তোমাকে বের করতে হবে। তাহলে ওমেগার মান কত? ওমেগার মান কিন্তু 2 পাই এন। এন হচ্ছে কি আবর্তনের সংখ্যা, টি হচ্ছে সময়, যত সময়ে আর কি আবর্তন এন সংখ্যা আবর্তন করছে, এটা পুরো স্কোয়ার ইন্টু আর। তাহলে ভ্যালুগুলো বসায় দেবে পারে। এম এর মান কত? 20 গ্রাম, তাই না? তাহলে তোমাকে 20 গুণন এন ইনভার্স 3 লিখতে পারো, গুণন দেখো 2 পাই এন এর মান কত? এন এর মান কয়টা আবর্তন করছে? 30টা আবর্তন, কতটুক সময়ে? 6 সেকেন্ড, তাহলে 6 হোল স্কোয়ার গুণন আর এর মান কত? 5 মিটার দীর্ঘ, তাহলে 5 মিটার। তাহলে দেখো এখানে 6 দিয়ে এটা কাটলে কত থাকে? 5 থাকে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার দেখো এখানে 5 আর এই যে 20, তাহলে কত হচ্ছে? এখানে 100 গুণন টেন ইনভার্স 3, এটা গেল গুণন। এখানে কি পাচ্ছ দেখো তো? 5 গুণন 10 মানে কি 10 পাই। এখানে কত থাকে? 10 পাই থাকছে, 10 পাই, 10 পাইয়ের উপর স্কোয়ার মানে কত? আলটিমেটলি 100 পাই স্কোয়ার, তাই তো? 100 পাই স্কোয়ার। দেখো 5 দুগুণে 10, 2 পাই তো আছে, 5 দুগুণে 10 মানে কত? 10 এর উপর স্কোয়ার মানে 100, আর পায়ের উপর স্কোয়ার মানে তো পাই স্কোয়ার থাকবেই। 1 মিনিট। দেখো 100 আছে, এখানে কি পাওয়ার একটা কমে যাবে, তাই না? তাহলে শুধুমাত্র 1 গুণন টেন ইনভার্স। তো তোমার এখান থেকে 1 ইন্টু টেন ইনভার্স 1 গুণন হচ্ছে 100 পাই স্কোয়ার। পাই স্কোয়ার করলে কত আমরা জানি? পায়ের মান কত? 3.14, তাই না? তাহলে 3.1414 যদি তুমি গুণ করো তাহলে কি 9 এর একটু বেশি আসবে, তো 9 এর থেকে একটু বেশি। ঠিক আছে, তাহলে মানে এখানে দেখতে পাচ্ছি 98 বা এরকম কাছাকাছি মান কোনটা আছে? এরকম কাছাকাছি মান আমি দেখতে পাচ্ছি একটা আছে সি নাম্বার, তাহলে সি নাম্বারটাই কিন্তু আমাদের উত্তর হবে, সি নাম্বারটাই উত্তর হবে। ঠিক আছে, সি নাম্বারটাই উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 200 মিটারের ব্যাসার্ধ বাঁকা পথে এত বেগে একটি গাড়ি চলছে, 2 মিটার প্রশস্ত হলে বাইরের পার্শ্ব হতে বিপরীত বিষয়ের পার্শ্ব হতে কতটা উচ্চতা? তাহলে এই সূত্র আমরা দেখো ব্যঙ্গনে দুইটা সূত্র জানি, তাই না? একটা কি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর সি। যখন তোমাকে বেগ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আবার তোমাকে পার্শ্ব উচ্চতাও বের করতে বলছে, তখন কি আমরা সাইন থিটার সমান কি জানি? এটা সমান জানি হচ্ছে দেখো লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে অতিভুজটা কি? অতিভুজটা তোমাদের ব্যাসার্ধের সমান, আর উচ্চতা কত? এইচ, তাহলে এইচ বাই ডি। এবার তোমাকে এইচ এর মানটা বের করতে দিলে তুমি কি দুইটা সূত্র তোমাকে কম্বাইন করতে হবে, দুইটা সূত্র কম্বাইন করতে হবে। যখন থিটার ভ্যালুটা খুবই কম, কম টম আমি জানি না, এই টাইপের প্রশ্ন হলে তোমাকে এই দুইটা সমান ধরে এই দুটা কম্বাইন করে মানটা বের করতে হবে। তাহলে কি করবা? এখান থেকে তুমি লিখবা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল ডিরেক্ট লিখে দিবা এইচ বাই ডি। তোমাকে এইচ এর মান বের করতে হবে না, তাহলে তুমি এইচ সমান কি লিখবা? এইচ সমান হচ্ছে ডি ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। তো ভ্যালুগুলো বসাই দিবা, মানটা পেয়ে যাবে, ভ্যালু বসাই দিলে মান পেয়ে যাবে। ঠিক আছে, ছেলে পেলে সবসময় গেলে মেসেজ দিতেই থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা ভ্যালুগুলো যদি বসাই দেই তাহলে আলটিমেটলি মানটা পেয়ে যাব। দেখো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন এটা আবার কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাই না? তো কিলোমিটার পার আওয়ারে দেখলে তোমার এগুলো সব মিটার পার সেকেন্ড, তোমাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে ভি সমান আবার কত? দেখো ভি সমান তোমার 50.4 কিলোমিটার পার আওয়ার আছে, কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ড দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড, তাহলে কি লিখে যায় বলো তো? তারপরে উপরে থাকে 1000, নিচে থাকে 3। এখানে তুমি এক কথায় 50.4, এটাকে তুমি যদি 3.6 দিয়ে ভাগ করো, 3.6 দিয়ে ভাগ করো, তাহলে তুমি মিটার পার সেকেন্ড এককে পেয়ে যাবে, মিটার পার সেকেন্ডে পেয়ে যাবা। তাহলে দেখো 3.6 বা আমরা 36 যদি ধরি, 3.6 ধরো, এটাকে 36 ধরলাম। 36 ধরলে কি হইতো? যে আমরা 50-এ একবার যাইতাম, তাই না? তাহলে এখানে 10 দশমিক সামথিং আমরা পাবো, 10 দশমিক সামথিং পাবো। তো তোমাদের এখানে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যেত, তো আমি এখানে ক্যালকুলেশন করে রাখছি। তো এটার মান তোমার হয় হচ্ছে 14, এটার মান কত হয়? 14 আসে। ঠিক আছে, 14.14 কাছাকাছি একটা মান আসে। ঠিক আছে, বি এর মান আমি পাইলাম। এবার তোমার এখানে ভ্যালুগুলো বসাই দিই। দেখো ডি এর মান কত? প্রশস্ত কতটুক? 2 মিটার। ভি এর মান হচ্ছে 14 স্কোয়ার, মানে 14 গুণ 14 আমরা লিখতে পারি, ডিভাইড বাই আর এর মান দেওয়া আছে 200 মিটার। 200 মিটার গুণ তোমার দেওয়া আছে আর কি দেওয়া আছে? জি এর মান আছে 9.8। ঠিক আছে, তাহলে এখন তুমি ক্যালকুলেশন করবা, 2 ডিভাইড বাই এটা কাটলে কত থাকে? 100। ঠিক আছে, এবার 14 গুণ করলে কত হয় বলো তো? 100
96 ডিভাইড বাই দেখো এখানে গুণ করলে কত হচ্ছে 998, এখানে 1 শূন্য, তাহলে 980 পাচ্ছি, তাই না? 980 পাচ্ছি। তাহলে এবার দেখো ভ্যালুটা কত হচ্ছে, উপরে আছে 200, আর এখানে মনে করো উপরে কি আছে 200 ধরো তুমি, আর নিচে 900 ধরো, তাহলে 900 কে 200 দিয়ে ভাগ করলে কত হয় 4.9 এরকম সামথিং আসছে। তাহলে 4-এর কাছাকাছি যে মানটা, 4-এর কাছাকাছি দেখো 19, 9.6, এই যে এটাতে এটা ভাগ করলে কত থাকে বলো তো? আমরা দেখো দেখছিলাম কত, তোমাদের একটা কি বলে 19, 9.6 ডিভাইড বাই দেখো 9.8, এটা কাটলে কত থাকে, 2 থাকে না? 2 থাকে। তো এইভাবেই আসলে অ্যান্সারগুলো আসবে, এখান থেকে অ্যান্সারটা তোমার আসবে, ঠিক আছে? তো এটা দিয়ে তোমার কাটলে কত থাকে জানো? এটাতে কাটাকাটি করলে তোমার অ্যান্সার চলে আসবে 0.2 মিটার, 0.2 মিটার, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের উচ্চতা বের করতে বললে পার্শ্ব উচ্চতা, বা এখান থেকে তোমাকে ভি বের করে দিতে পারে। দেখো এই সূত্র থেকে তোমাকে বুঝতে হবে যে কোন সূত্র থেকে কি কি আরো বের করে দিতে পারে। এখান থেকে তোমাকে ভি দিতে পারে, আর বের করতে দিতে পারে, ডি বের করতে দিতে পারে, আবার থিটাও বের করতে দিতে পারে। তো এই ভ্যালুগুলো তোমার কিন্তু এই সমীকরণ থেকে আসতে পারে। তো সূত্রটা মনে রাখবা, এবং কোন সূত্র থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে এইগুলা গুরুত্বপূর্ণ। এবার দেখো একটি পানি ভর্তি বালতি 1 মিটার লম্বা রশিতে বেঁধে সর্বনিম্ন কত বেগে ঘুরলে বালতি হতে পানি পড়বে না? যখন আমাদের ওজন, যেটা ওজন এমজি না, এই ওজনটা যখন কেন্দ্রমুখী বলের সমান হবে তখন কি পানি পড়বে না? তাহলে কেন্দ্রমুখী বল মানে কি এমভি স্কোয়ার বাই আর, তোমাকে বেগের মানটাই বের করতে হবে। তাহলে ভি এম কাটা গেল, তাহলে বেগ সমান কি হবে দেখো, ভি সমান কত, রুট ওভার আর জি, রুট ওভার আর জি, ভ্যালুগুলো বসাই দাও। আর এর মান কত, 1 গুণন 9.8, 9.8, তাহলে দেখো 3-এর থেকে একটু বেশি হবে, 3-এর থেকে একটু বেশি কই আছে, সি নাম্বার উত্তর, তাহলে সি নাম্বার হবে উত্তর। গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল নিচের দিকে পড়ছে, বাতাসের বাতাস 7 এত, নারকেল মন্দন কত? যাই হোক, মন্দন হোক আর যাই হোক, তুমি এখানে মন্দন বলছে তাই না? তাহলে অবশ্যই বাতাসের বাধা পাচ্ছে, তাহলে বাতাসের বাধা পাচ্ছে তার ফলে কি কম হচ্ছে। তাহলে এখানে তুমি সামেশন অফ এফ এ, সামেশন অফ এফ এটা সমান সবসময় লিখবা তোমার যে কার্যকরী বল, দেখো নিচের দিকে কিন্তু পড়ছে তাই না? তাহলে অবশ্যই কি এম জি, আর যে বাধানকারী বল তোমাকে এফ কে, তোমাকে বাধানকারী বল দেওয়া আছে কত 7.6, মন্দন মানে কি তোমাকে এফ ইকাল টু এম এ এখান থেকে পাবা, এফ ইকাল টু কত, এফ সামেশন অফ এটা কি নিট বল, নিট বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস বাধানকারী বল, ঠিক আছে? তাহলে এম জি মাইনাস বাধানকারী বল 7.6, এখানে ভ্যালুগুলো সব বসাইতে হবে। দেখো তোমাকে এ এর মান বের করতে বলছে না, এ সমান কত, এম জি, এম মানে কত, ভর দেওয়া আছে 2 গুণন 9.8 মাইনাস 7.6 ডিভাইড ভরের মান কত 2, তাহলে দেখো উপরে 9, এটা কোন 19.6 হয়, উপরে 19.6 মাইনাস হচ্ছে 7.6, তাহলে ডিভাইড বাই 2, 19 থেকে 7 বাদলে কত থাকে 12, তাহলে 12/6 মানে কত 6, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইভাবে কিন্তু যদি বাধানকারী বল দেওয়া থাকে তুমি কি করবা, নিট বল ইকুয়াল প্রযুক্ত বল, এখানে এফও থাকতে পারে, তোমাকে তুমি বলবা যে এই বস্তুর উপর এত বল প্রয়োগ করতেছি, তাহলে এটা প্রযুক্ত বল, বাধাদানকারী বল এত, তাহলে এটা এফ কে, ঠিক আছে? তারপর এফ কে এটা সমান কি লেখা যায় বলতো, এফ কে তোমার হচ্ছে মিউ ইন্টু আর, তো এখান থেকে এই যে যদি তোমাকে ঘর্ষণ বল দেওয়া থাকে তবে এটা সমান কি মিউ ইন্টু এম জি, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? পরে দেখো 3 কেজি ভরের একটি বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ভর কেন্দ্র, এটাকে আমাদের সমান্তরাল অক্ষের যে সমীকরণ আছে না, ওই সূত্র থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? জড়তার ভ্রামকের উপপাদ্য, দুইটা উপপাদ্য আছে, বস্তু জড়তার ভ্রামক দেওয়া আছে সমান্তরাল অক্ষ 3 কেজি ভর কেন্দ্রের মধ্য দিয়ে যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আইজি, ঠিক আছে? এই আইজি এর মান দেওয়া আছে তোমাকে 2.5, এবার হচ্ছে এই অক্ষ থেকে 1.5 মিটার, তাহলে দূরত্বটা কত, 1.2 মিটার দূরত্বে অবস্থিত সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তাহলে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে আই সমান আমরা লিখতে পারি হচ্ছে আই যে, এটা কি ভর কেন্দ্রের মধ্য দিয়ে জড়তার ভ্রামক গেছে না, ওইটা যোগ এম হচ্ছে বস্তুর ভর আর কতটুক দূরত্বে এইচ স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিতে হবে তোমাকে, তাহলে ভ্যালুগুলো বসাও। আইজি এর মান তো দেওয়া আছে 2.5 প্লাস এম এর মান কত দেওয়া আছে 3 কেজি, আর এইচ এর কত দূরত্ব 1.2 হোল স্কয়ার, তার মানে দেখো 1.2, তাহলে 1.2 গুণ করলে কত হয়, 12 গুণ করলে কত, 144, 144 এর বাম থেকে 2 ঘর পর দশমিক হবে, তার মানে 2.5 গুণন 3 ইন্টু 1.4, ঠিক আছে? তাহলে দেখো 3 1 কে 3, 3 4 হচ্ছে 12, এখানে যোগ হবে 3 1 কে 3, 3 4 হচ্ছে 12, তাহলে 4.2, তাহলে দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি এখানে 6 পয়েন্ট এরকম একটা মান চলে আসছে, ঠিক আছে? 6 পয়েন্ট উপরে কোন মানটা আছে দেখো, 6 পয়েন্টের উপরে মানটা আছে ডি নাম্বার। তো প্রথম সংখ্যাটা বের করলে তোমার দশমিকটা দরকার নেই, প্রথম সংখ্যার ডিজিট বের করে তুমি কিন্তু অ্যান্সার বের করতে পারবা, ঠিক আছে? প্রথমে দেখো যে 3 1 কে 3, এটা কিভাবে করলাম, 3 গুণন 1.4, তাহলে তুমি পূর্ণ সংখ্যা গুণ করো, তাহলে কত, 3 1 কে 3 হলো, এবার 3 দিয়ে 0.4 কে গুণ করো, তাহলে কত হয়, 0.4 করলে কিন্তু 12 হয়, 1.2 হয়, ঠিক আছে? প্লাস 1.2 হয়, তাহলে যোগ করো দেখো কত হলো 4.2, 4.2 ইন্টু 2.5 যোগ করলে কত হয় 6.7 না, তাহলে 6.7 বা 6 পয়েন্টের উপরে যেটা আছে এটাই উত্তর, ডি নাম্বারটা।
তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবার দেখো বৃত্তাকার পথে 12 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি জানো? ভি স্কয়ার বাই হচ্ছে আর। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ তোমাকে দেওয়া আছে, তাহলে তোমাকে আর এর মানটা বের করতে হবে। তাহলে আর সমান কত হবে বলো তো? আর সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইড বাই এসি। তাহলে এখানে দেখো মিটার পার সেকেন্ড, এখানে কিলোমিটার/আওয়ার, তাহলে তোমাকে অবশ্যই ভি এর মানটা কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি 72কে আমরা যদি 3.6 দিয়ে ভাগ করি, দেখো 36 দিয়ে ভাগ করলে কত হইতো? 36 দিয়ে ভাগ করলে 2 হইতো, তাহলে 3.6 আছে, তাহলে ভাগ করলে কত হবে? 20 হবে। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড হবে, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দেখো, উপরে কত থাকে? 20 গুণন 20, নিচে কত থাকলো? 1, তাহলে আলটিমেটলি কত হলো? 400 মিটার। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার উত্তর। পরেরটা দেখো, একটি রাস্তা 25 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, তাহলে আর এর মান দেওয়া আছে। ওই স্থানে 15 মিটার চওড়া, এর ভিতরে কিনারা হতে বাইরে কিনারা 0.4 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেয়? এবারও কিন্তু দুটা কম্বিনেশন করছে, এটারও দুটা কম্বিনেশন করছে। ঠিক আছে, দেখো তোমাকে আর দেওয়া আছে, ডি দেওয়া আছে, আবার উচ্চতা এইচও দেওয়া আছে, বেগ বের করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখছিলাম? কম্বিনেশন সূত্র কি ছিল? ভি স্কয়ার বাই আর জি, এটা ইকুয়াল টু এইচ বাই ডি ছিল। এইচ হচ্ছে কতটুকু উচ্চতা, ডি হচ্ছে তোমার হচ্ছে কিনারা থেকে কতটুকু চওড়া। ঠিক আছে, তাহলে সবগুলা মান আছে, ভি এর মান দেওয়া নাই, তাহলে ভি সমান তুমি কি করবে? দেখো ভি স্কয়ার এটা সমান কি লেখা যায়? ভি স্কয়ার এইচ আর জি ডিভাইড বাই ডি। তাহলে ভি এর মান কি হবে? রুট ওভার হয়ে যাবে আলটিমেটলি। ভি ইকুয়াল টু কত? রুট ওভার, ভ্যালুগুলো বসায় দাও। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 0.4, আর এর মান কত? আর এর মান হচ্ছে 25 গুণন জি এর মান কত? 9.8 ডিভাইড বাই, দেখো ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু আছে 5, তাহলে 5 দিয়ে 5 কাটো, কত থাকে? 5 5 25, দেখো 4 5 কত হয়? 20 না? তাহলে 5 আর 0.4 গুলো 4 5 20, তাহলে এখানে 2 হবে, 2 আর 9.8। ঠিক আছে, তাহলে 9.8। তার মানে দেখো এখানে অ্যান্সারটা কেমন হবে জানো? এখানে তোমার রুট টু এর মান কত? 1.41, আর হচ্ছে তোমার 9.8 কে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং থাকবে, 3 পয়েন্ট সামথিং থাকবে। তাহলে এই দুটাকে গুণ করলে 3 1 কে 3, তো অবশ্যই মানটা একটু বড় হবে, 4-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। ঠিক আছে, 4-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, তো ওইটাই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। দেখো 4-এর কাছাকাছি কেন হবে? 3.1 এখানে কিন্তু অবশ্যই 5 এর উপরে থাকবে, তাহলে 3 1 কে 3, আর এই 4 আর এটা গুণ করলে কি অবশ্যই 4-এর কাছাকাছি একটা মান যাবে। তাহলে আমরা আনুমানিক কাছাকাছি হিসাব ধরে হ্যান্ড ক্যালকুলেশন করব, আমার এত অ্যাকুরেট দরকার নাই। অপশন থেকে আমি প্রথম ডিজিটটা বের করলে আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব, আমার এত অ্যাকুরেট হওয়ার দরকার নাই, আমি জাস্ট কাছাকাছি মান ধরে আনুমানিক যেটা পাবো, দেখো অপশন চলে আসবে। ঠিক আছে, 4-এর থেকে একটু বেশি কই, এই যে ডি নাম্বার অপশনে। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো করতে হবে, যত তুমি আনুমানিক মান ধরে করতে পারবে তত তোমার দ্রুত হ্যান্ড ক্যালকুলেশন হবে। আর এগুলো মান চেঞ্জ করে দিবে, যেগুলো তুমি সহজে করতে পারো ওইগুলাই দিবে, ঠিক, এত জটিল দিবে না, এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হইতো। 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে যাচ্ছে, তাহলে মাটির গড় প্রতিরোধ কত? এই টাইপের প্রশ্নগুলো কি করব? এফ বল হচ্ছে এটা বাজানকারী বল ইনটু এস, যতটুকু দ্রুত গেছে, ইকুয়াল তোমার এম জি, দেখো এটা হচ্ছে এইচ, যতটুকু উচ্চতা থেকে পড়ছে প্লাস যতটুকু মাটির মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, টোটাল দূরত্ব। তাহলে এখান থেকে তোমাকে এফ এর মানটা বের করতে, বাজানকারী বল বের করতে বলছে। তাহলে এফ ইকুয়াল কত? এম জি ইন্টু এইচ প্লাস এস ডিভাইড বাই হচ্ছে কত? ডিভাইড বাই হচ্ছে এস। তাহলে ভ্যালুগুলো বসাই দাও। এম এর মান কত? 5 গুণন 9.8, এইচ এর মান কত বলছে? কয় মিটার উঁচু থেকে? 5 মিটার উঁচু থেকে। 5 মিটার উঁচু থেকে কতটুকু প্রবেশ করছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার কি লেখা যায়? মিটার প্রবেশ করলে 0.1 ডিভাইড বাই, এখানে তোমার 0.1 থাকে। ঠিক আছে, তাহলে দেখো 0.1, তাহলে আমরা উপরে একটু কাবজাব করি, তাহলে এখানে আমাদের কত আছে? 5.01 আসছে, তাই তো আছে 5.01 আসছে। আচ্ছা 5 পয়েন্ট সামথিং, তাহলে 5 5 25, আর এখানে তুমি 10 ধরতে পারো, এখানে কি ধরতে পারো? 10 ধরতে পারো। তাহলে আমরা 10 ধরলাম, কাছাকাছি মান দেবো। 10 ধরলে কত হইতো? এই 10 ধরলে 25 হইতো, 10 ধরলে 25 দশমিক, মানে এখানে তোমার আলটিমেটলি কত পাচ্ছে? 25 তো পাচ্ছি, 10 মানে 250, নিচে 0.1, তাহলে 2500 কাছাকাছি, মানে 2500 হইতো যদি আমি এটাকে 10 ধরতাম, এটাকে 10 ধরতাম। যেহেতু 10 ধরি নাই, 10 তো ধরি নাই, 10 ধরছি, ধরি নাই, তাহলে অবশ্যই কি 2500 থেকে কম হবে, মানটা কি হবে? 2500 থেকে কম হবে। তাহলে 2500 থেকে কম মান আবার কোনটা আছে দেখো, 2500 থেকে একটু কম কোনটা আছে, তাহলে যেটা অপশনে আছে ওইটা কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমরা দেখছি 2499 আছে, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, কারণ এখানে 2500 তো হচ্ছে না, 2500 তো হচ্ছে না, 2500 থেকে একটু কম হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তুমি যেটা ধরবা আনুমানিক ধরে ওইটা করতে দাও। 9.8 তুমি ধরছো, তার মানে 10-এর থেকে অবশ্যই একটু কম আসতো, তাহলে 2500 থেকে একটু কম আসবে। কত আছে দেখো, বি নাম্বার 25 থেকে কম, এটাই বলবে উত্তর। অ্যাজাম্পশন করে তোমাকে ধরতে হবে। এবার দেখো একটি চাকার ভর দেওয়া আছে, চক্রগতি ব্যাসার্ধ, জড়তার ভ্রমক, তাহলে জড়তার ভ্রমক চক্রগতি ব্যাসার্ধ আসলে কি থাকে? আই ইকুয়াল টু এম ভর গুণন কে স্কোয়ার, তার মানে ভর কত? তোমাকে 4 দেওয়া আছে, কে স্কোয়ার মানে 25 সেন্টিমিটার, তাই না? তাহলে 25 সেন্টিমিটার কি লেখা যায়?
0.25 এটার পরে স্কোয়ার, ঠিক আছে, এটার পরে স্কোয়ার। এবার 25 গুণ 25, তার মানে কত, 25 গুণ 25 করলে আমরা জানি কত, 625 হয়। তাহলে এখানে দেখো 1 ঘর 2 ঘর পর, তাহলে 4 ঘর পর দশমিক হবে, এরকম একটা মান আসবে, 4 গুণন দশমিক 625, তার মানে 0625, ঠিক আছে, দশমিকের হিসাব নিকাশ। তারপর এটা গুণ করে দাও, গুণ করলে যে মানটা পাবা ওইটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা 4 দিয়ে, এটা গুণ 4 ছক কত 24, তারপর এখানে আছে 25, 4 5 সং 1, তাহলে 1 যোগ হবে, তাহলে 24 আর 1 যোগ করলে কত হয় 25, তার মানে এখানে তুমি 25 পাবা, 0 পয়েন্ট মানে পয়েন্টের পরে 25, ঠিক আছে। তাহলে 0 কিভাবে করলাম, এই যে 4 এর পরে 6, যেহেতু যখন 10 এর বেশি হয়ে যাবে তখন কি 1 ঘর আগে চলে আসবে, 10 এর বেশি হলে 1 ঘর আগে চলে আসবে, যেহেতু 25 হলো, তার মানে কি 25 10 10 বাদ দাও, তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে 20 এর মানে 10 কয়বার যাচ্ছে, 20 এর মধ্যে 10 কয়বার যাচ্ছে, 2 বার, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। এইভাবে মানগুলো চলে আসবে, কাছাকাছি মান ধরে চলে আসবে, ঠিক আছে। তো দশমিকের গুণ ভাগগুলো আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা আছে, ওখানে কিন্তু তুমি পাবা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে দিনের সময়কাল কত? এটা আমাদের ক্যাপলারের সূত্র থেকে অ্যাপ্লাই করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেল, পৃথিবীর ব্যাসার্ধ যদি বলে তাহলে এটা ক্যাপলারের সূত্র হবে না, পৃথিবীর ব্যাসার্ধ বলছে, যদি বলতো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তাহলে ক্যাপলারের সূত্র অ্যাপ্লাই করতাম, বাট এখানে কি হবে, এখানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে বলবো। দেখো প্রথমে যখন ঘুরছিল I1 ওমেগা স্কয়ার, দ্বিতীয়বার কোন ঘূর্ণনের মানটা, প্রথমবার I ওমেগা হবে, প্রথমবার যে কৌণিক ভরবেগ এবং দ্বিতীয়বার যে কৌণিক ভরবেগ এটা কি সেম থাকে, কৌণিক ভোগের মান কি সেম থাকে, ঘূর্ণন অবস্থায় তোমার প্রথমে ঘূর্ণন কমাই দিলা তাহলে তোমার জড়তা বেড়ে যাবে, আবার জড়তা কমাই দিলা ঘূর্ণন বেড়ে যাবে, ঠিক আছে, এরকম মানগুলা I2 ওমেগা 2 এটা সেম থাকবে। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে মানগুলো যদি আমি অ্যাপ্লাই করি, দেখো এখানে যদি মানগুলো আমি অ্যাপ্লাই করি কি আসে, হ্যাঁ এখান থেকে মানগুলো আসলে আসেটা কি, দেখো আয়ের মানটা কত আসছে, আয়ের মানটা দেখো পৃথিবীর ব্যাসার্ধ, তুমি পৃথিবীর ভর তো স্থির তাই না, এখানে R1 পাবো, R1 স্কোয়ার, এখানে তুমি ওমেগা 1 পাচ্ছ, ইকুয়াল এখান থেকে তুমি কি পাচ্ছ M R2 স্কোয়ার, এখানে পাচ্ছ কি ওমেগা 2, ঠিক আছে না। এবার তোমাকে ওমেগার মানটা কি চেঞ্জ হবে, ওমেগার মানটা চেঞ্জ হবে এবং কি ব্যাসার্ধের মানটা চেঞ্জ হবে, কি হবে ব্যাসার্ধের মানটা চেঞ্জ হবে। তাহলে এখন তোমাকে সময়কাল থেকে আবার কি করতে হবে বলো তো, এখানে সময়কাল কই পাবো, এই যে ওমেগা সমান সমান 2 পাই টি না, এই যে টি এটাই হচ্ছে তোমার আবর্তনকাল, এটাই হচ্ছে কি আবর্তনকাল, তাহলে ওমেগার সাথে আবার টি এর সম্পর্ক তোমার স্থাপন করতে হবে। তাহলে দেখো এখানে তুমি কাটা গেল, এখন তুমি ওমেগা 1/ওমেগা 2 এটা বের করো, তাহলে ওমেগা 1/ওমেগা 2 বের করলে কত থাকে তোমার R2/R1 এটার উপর হোল স্কয়ার, ঠিক আছে। এবার ওমেগা 1/2, তাহলে দেখো ওমেগা 1/ওমেগা 2 যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক না, দেখো ওমেগা সমানুপাতিক 1/t, তাহলে তুমি এখানে লিখতে পারো ওমেগা 1/ওমেগা 2 এটা সমান লিখতে পারো T2/T1, T2/T1 এটার পরিবর্তে ওমেগার পরিবর্তে T2/T1 লিখতে পারো। এখন এখান থেকে দেখো R2/R1 এটার উপরে হোল স্কয়ার তুমি পেয়ে গেলা, ঠিক আছে। তাহলে R2 কি হলো, R2 অর্ধেক হয়েছে না, তাহলে এখানে 1/2, তাহলে 1/2 এটার উপরে স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তো এবার T2 এর মান কত পাচ্ছ, দেখো তো T2 সমান কত হচ্ছে 1/4 ইন্টু T1, তাহলে T1 প্রথমবার আবর্তন কাল 24 না, তাহলে প্রথমবার কত 24 ঘন্টা, তাহলে 2 গুণন 24, তাহলে এটা কাটলে কত থাকে 6 থাকে, তার মানে তুমি 6 ঘন্টা কি হচ্ছে আবর্তনকাল চেঞ্জ হচ্ছে। তো এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। তো ঘূর্ণন অবস্থায় ঘূর্ণনশীল যে কোনো বস্তুর প্রথম কৌণিক বেগ মানে প্রথম যে কৌণিক ভরবেগ দ্বিতীয় কৌণিক ভরবেগটা সমান থাকে, এরপরে আমরা ক্যালকুলেশন করে ওমেগা 1/ওমেগা অনুপাতটা বের করলাম, আর ওমেগা 1/ওমেগা সমান কি T2/T1 লেখা যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা T2 এর মানটা বের করলাম, যেহেতু সময়কাল মানে কি আবর্তনকাল বের করতে বলছে। এরপরে দেখো কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি ব্লকের উপর আনুভূমিকে 16 নিউটন বল প্রয়োগে এটি চলার উপক্রম হয়, তাহলে মেঝে ও কাঠের ব্লকের কত, তাহলে এখানে তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে মিউ, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে তোমাকে দেখতে হবে যে তোমার বস্তুর বল বা আনুভূমিকভাবে যে বলটা প্রয়োগ করছো পরে আনুভূমিকভাবে এত নিউটন বল প্রয়োগ করতে চলার উপক্রম হয়। 400 নিউটনের একটি কাঠের ব্লক মানে কি এর ওজন, কাঠের ব্লকের ওজন তাহলে ওজন যেটা mg এটা সবসময় নিচে হবে আর উপরে হবে প্রযুক্ত বল, ঠিক আছে। এই দুটোর অনুপাত করলে কি পাবো আমরা মিউটা পাবো, ঠিক আছে, এটা পাবো কি মিউটা পাবো। তাহলে তোমার এখান থেকে ভ্যালুটা বের করো, মিউ এর মানটা বের করো, কত হলো 160 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 400, তাহলে দেখো মানটা কত 0.4 চলে আসে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো পাবা। পরের প্রশ্ন দেখো, একটি কণার উপর প্রযুক্ত বল দেওয়া আছে এত সরণসরল প্রযুক্ত বল করতে কৃত কাজ, তার মানে তোমাকে বল দেওয়া আছে এইটা x0 থেকে x2, তাহলে এটা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে তোমাকে করতে হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে w বলতে কি হয় সামেশন অফ কত থেকে 0 থেকে 2 তে গেল, তাহলে এখানে কি হবে f of x dx, ঠিক আছে। f of x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে आंसर পেয়ে যাব 0, 0 থেকে 2, এখানে f of x মানে কত 6x² + 2, এটাকে
তোমার ডিএক্স দিয়ে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু সেম গতবার চলে আসছিল, সাস্টে আসছে এই প্রশ্ন 18-19 সেশনে, পরের বার গত বছর তোমার চলে আসছে, গত বছর তার আগের বছর দুইটাতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসছে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ভিতরে আমরা কি করব, অন্তরীকরণ করবো। অন্তরীকরণ কি হচ্ছে দেখো তো, 6x³ ডিভাইড বাই 3 প্লাস 2 আছে তাই না, তাহলে 2x হবে। এবার এখানে কত, 0 থেকে 2, তাহলে 0 জন্য তো সবগুলো 0, আমরা কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কি 2 2 বসাই দেবো, তাহলে 0 বসালে তো সব 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 বসালে যেটা পাবো ওইটাই কিন্তু উত্তর। তাহলে এটা থেকে 2 থাকে, তাহলে আমরা এটা 2 ইন্টু x³ এটা একটু লিখে 2 ইন্টু x³ প্লাস x, এরপরে 0 থেকে 2, তাহলে ভ্যালুগুলো বসাও। 2 এর কিউব মানে কত, 8, 8 দুগুণে 16 যোগ 2 দুগুণে 4, তাহলে 16 আর 4 কত, 20 হচ্ছে না, 20। এটা কিন্তু ই নাম্বার অপশনে তোমার 20 আছে, ঠিক আছে, এটা ই ইকুয়াল কত, 20 জুল, এটাই উত্তর। তো এইভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। পরের টাইপে যাই আমরা। দেখো 2 কেজি ভরের একটি বস্তুর বেগ দেওয়া আছে, এত বেগে চলছিল, বাহ্যিক বল এফ ক্রিয়ায় কণাটি থেমে গেল, এফ কর্তৃক কৃত কাজ কত, এফ কর্তৃক কৃত কাজ কত। তাহলে বেগ দেওয়া আছে তাই না, তাহলে যখন বেগ দেওয়া থাকবে তখন কাজ কি হবে, কাজের মানটা হয়ে যাবে তোমার এফ কর্তৃক কৃত কাজ, বল প্রয়োগ করার পর থেমে গেল তাই না, তাহলে এটা অবশ্যই তোমার হাফ এমভি স্কোয়ার করতে হবে। কি করতে হবে, হাফ এমভি স্কোয়ার। দেখো এটা যেহেতু তুমি বল প্রয়োগ করছো তারপরে থেমে গেল তাই না, তাহলে বলের বিরুদ্ধে কাজ কি করছে, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। আর বলের বিরুদ্ধে কাজ কি হবে, বলের বিরুদ্ধে কাজ সবসময় নেগেটিভ হয়, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ বলে সবসময় কি হবে, নেগেটিভ হবে, এর জন্য কি মাইনাস হাফ এমভি স্কোয়ার হবে। দেখো তো ভি এর কি ভেক্টর আকারে দেওয়া যাবে, অবশ্যই তোমাকে মানটা বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার মানে কি বলতো, ভি স্কোয়ার মানে কিন্তু হাফ ইন্টু এম ইন্টু, দেখো ভি এর মানটাকে রুট ওভার আসতে হলে ভি স্কোয়ার করলে রুট কেটে যাবে, তাহলে আমরা ডিরেক্ট এখানে আই স্কোয়ার কত 4 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 4 এটা লিখতে পারি, তাহলে 2 দুগুণে 4 4 8 আর এখানে 24 হচ্ছে। আর এম এর মান তো দেওয়া আছে কত, 2 কেজি দেওয়া আছে, 2 2 কাটা গেল, তাহলে এখানে তোমার কত হচ্ছে মাইনাস 24 চলে আসে, ঠিক আছে, মাইনাস 24 চলে আসে, 24 চলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। মাইনাস কেন দিলাম, কারণ তুমি বল দিলে এটা থেমে যাচ্ছে, তার মানে কি তুমি যেদিকে যাচ্ছিলে তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে, তোমার সরানো যাচ্ছিল এদিকে, বিপরীত দিকে বল, তার জন্য তো বেঁধে থেমে গেছে তাই না। তো যখন বলের বিরুদ্ধে কাজ হবে তখন কি নেগেটিভ হবে। এবার দেখো 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, এত গতিশক্তি কত, তাহলে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক কি, পি স্কোয়ার ডিভাইড বাই 2m, সূত্র বসাই দেবো, অ্যান্সার পেয়ে যাবো 50 গুণন 50 ডিভাইড বাই 2 গুণন, একটা কাটলো তাহলে এটা কাটলো কত, 25, তাহলে 25 হবে উত্তর। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে এটা সমানুপাতিক কিন্তু পি স্কোয়ার, ঠিক আছে, এটা সমান পি স্কোয়ার, তাহলে তুমি E1 ডিভাইড বাই E2 এটা সমান লিখতে পারো E1 ডিভাইড বাই P2 এটার পর স্কোয়ার, অথবা P1 বাই P2 এটা সমান তুমি লিখতে পারো রুট ওভার E1 ডিভাইড বাই E2। এই সম্পর্কগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, সম্পর্কগুলো অবশ্যই সমানুপাতিক সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। এবার দালানের ছাদের সাথে লাগানো 7.46 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো 60 কেজি ভরের এক ব্যক্তি 15 কেজি ভরের একটি বোঝা সহ 30 সেকেন্ডে মই বেয়ে ছাদে ওঠে, প্রদত্ত ক্ষমতা কত। তাহলে তোমার ক্ষমতা মানে কি, ক্ষমতা পাওয়ার, এটা সমান হচ্ছে W/T, ঠিক আছে। তাহলে তোমাকে W আগে বের করতে হবে। তাহলে দেখো মই আছে 60 ডিগ্রি কোণে, কার সাথে, মইটা আছে এরকম এরকম ভাবে মই আছে, মইটা কার সাথে কোণ তৈরি করছে, মইটা আছে দেয়ালের সাথে কোণ তৈরি করছে, এখানে থিটা, ঠিক আছে। এবার 60 কেজি ভরের দেখো ওজনটা কি, এ কি বস্তু যখন উপরে উঠতেছে তখন কি তার নিচের দিকে জি কাজ করতেছে এটা, তাহলে এখানে আমাদের কি এম জি বলটা যেটা এফ সমান কত বের করতে হবে, এফ সমানটা হচ্ছে এম জি বের করতে হবে। তাহলে বলটা কি আলটিমেটলি বলটা নিচে দিকে কাজ করছে কিন্তু এই বরাবর যাচ্ছে, তাহলে তোমাকে এই বরাবর উপাংশ নিতে হবে। তাহলে দেখো এটা কি ভূমি না, এটা কি যার সাথে থিটা, তাহলে এটা কি হচ্ছে কস, আমরা এটা অ্যাপ্লাই করে মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে তোমার ময়ের যে দৈর্ঘ্য সেটা কত 7.46, তাহলে যেদিকে বল বা যেদিকে ত্বরণ ওই বরাবর তোমার কি সরণের উপাংশ নিতে হবে, তাহলে যার সাথে থিটা তার সাথে কজ না, তাহলে এই বরাবর উপাংশ কি হবে এইচ কস থিটা। তাহলে আমাদের কাজটা কি হবে বলতো, কাজ সমান হচ্ছে এম জি এইচ, এইচ এর কিন্তু হবে এইচ এর উপাংশ নিতে হবে এই বরাবর, তাহলে এইচ কি হলো কস থিটা, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে টি। তাহলে মানগুলো বসাবো, এম এর মান কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 60 কেজি ভর একটা বস্তু, 15 কেজি একটা বস্তু বোঝা, 60 কেজি ভর একটা বস্তু তার মাথার উপর 15 কেজি, তাহলে টোটাল ভর কত হলো 75 কেজি, তাহলে 75 গুণন 9.8 গুণন হচ্ছে 7.46 গুণন হচ্ছে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, টি এর মান দেওয়া আছে কত 30 সেকেন্ড, তাহলে দেখো হাফ দেওয়া আছে এখানে, এখানে 75 দেওয়া আছে। এটা যদি আমরা 5 দিয়ে কাটতে চাই, তাহলে আমরা যদি 5 দিয়ে কাটতে চাই তাহলে এখানে, অথবা আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে উপর নিচে থাকে 10, আর এখানে 3 পজিশন 75, ঠিক আছে। আবার দেখো 5 দিয়ে কাটলে আলটিমেটলি এখানে তোমার
5 আমরা কি এখানে পাচ্ছি 2। এবার এই 2 দিয়ে তুমি হচ্ছে এই 2 উপরে চলে গেল, এই 2 উপরে গুণ অবস্থায় চলে যাবে, এই 2 এই নিচে চলে আসলো, তাহলে কিন্তু 4 আসে, ঠিক আছে। এই 2 দিয়ে তুমি হচ্ছে 9 পয়েন্টের কাটটা হলো 4.9 হবে, 4.9। তো তোমার উপরে কি থাকছে আলটিমেটলি 5 ইন্টু 4.9 কে আমরা 5 ধরবো, আর এখানে 7.46, তাই না? তাহলে 7.46 কে আমরা 7 ধরবো, কাছাকাছি মানগুলো নেবো, 7 ধরলাম, ঠিক আছে, 7 ধরলাম। আর নিচে কি 2 চলে যাবে, নিচে 2 চলে যাবে। দেখো 5 7 35, অথবা তুমি 25 গুণন 7 করবা, 25 গুণন 7, 5 7 35, 25 5, 7 থেকে 3, 7 দুগুণে 14, 3 17, 17। 175 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে যে মানটা পাবা ওইটাই তোমার উত্তর। দেখো 70 70 কত 140, তাই না? তাহলে এখানে কাছাকাছি মান কত আসছে, কাছাকাছি মান কত আসছে দেখো তো, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে আমাদের এটা অ্যান্সারটা কাছাকাছি মান হচ্ছে 91 দশমিক সামথিং চলে আসে। এখানে আরো কিছু, যেহেতু আমরা এখানে 9 এই যে 7.4 হবে, তাই না? 7.4 এর জন্য মানটা কিন্তু বেশি হবে, 175 থেকে বেশি হবে। তাহলে 175 থেকে বেশি মানে কি 180 ঘরে যাইতে পারে। তাহলে 180 ঘরে যাইতে হলে দেখো তো 90 এর ভিতর চলে যাবে না, তাহলে সি নাম্বারটা কিন্তু উত্তর হবে কাছাকাছি মান ধরে। ওকে, দেখো কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 300% কি করলাম, বৃদ্ধি করলাম। তাহলে প্রথমে ছিল কত 100%, দেখো E1 তোমাকে অবশ্যই ধরে নিতে হবে, E1 ছিল কত 100%, ঠিক আছে। তাহলে E2 সমান কত হবে, E2 তোমাকে অবশ্যই দেখো 100 যোগ 300, ঠিক আছে। তার মানে E1 এর তোমার কত হলো, E1 এর 400%, E1 এর 400%। উক্ত বস্তুর ভরবেগ কত গুণ বাড়বে, তাহলে আমরা সূত্র দেখছিলাম কত, P1/P2, এটা সমান কত √E1/E2। যেহেতু P2 বের করতে, তাহলে P2টা আমরা উপরে লিখি, তাহলে P2 ডিভাইড বাই P1, এটা সমান কত √E2 ডিভাইড বাই হচ্ছে E1, তাই না? তাহলে দেখো এখান থেকে √ মান বসাও, তাহলে 400E ডিভাইড বাই শুধু E1 কাটা গেল, তাহলে 400 রুট করলে কত থাকে, 400 রুট করলে দেখো 20 থাকে। আচ্ছা, এখানে আমরা কত গুণ হলো এটা বের করবো, ঠিক আছে, কত গুণ হলো এটা বের করবা। দেখো 400%, তাই না? 400% কি লেখা যায়, 400% কে তুমি 400 ডিভাইড বাই 100 E1, তাই না? এটা সমান কি লিখতে পারো, 4E1 লিখতে পারো, এটা হবে। তাহলে এখানে আমরা 4 বসাবো, এখানে কি বসাবো, 4 বসাবো, পার্সেন্টেজটাকে আমরা 4, এবার কত গুণ হলো দেখো 100 থেকে 400, তাহলে 4 গুণ হলো না, তাহলে 4 গুণ, তাহলে 4, এটা কত হলো আলটিমেটলি 2। তাহলে P2 সমান কত হলো 2P1। তাহলে কতটুকু বৃদ্ধি পেলো, কতটুকু বৃদ্ধি পেলো মানে কি ডেল পি বের করতে হবে, ডেল পি সমান কত P2 মাইনাস P1, P2 মাইনাস P1, তার মানে 2 মাইনাস 1 মানে 100%। তাহলে এখানে কত হচ্ছে 100% না, তাহলে 100% তোমার কি হলো, বৃদ্ধি পেলো, ডেল পি কত হলো 100%, মানে 100% বৃদ্ধি পেলো। তো এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে পারো, 300% বৃদ্ধি করলে ভরবেগ কত হবে 100%। অথবা যদি ভরবেগ 100% করা হয়, ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয়, তাহলে গতিশক্তি কত হবে 300% বৃদ্ধি হবে, এই টাইপের। তো প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার হয়, তাহলে এখানে mgh হবে, আর নিচে কি হবে সময় দিয়ে ভাগ, প্রতি সেকেন্ডে মানে কি টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তার মানে p সমান কত আমরা জানি w/t। তাহলে পানি তোলার ক্ষেত্রে আমরা জানি কি কাজ হচ্ছে তার বিভব শক্তি সমান mgh ডিভাইড বাই টি এর মান কত, প্রতি সেকেন্ড বোঝা গেল 1 সেকেন্ড। তাহলে m এর মান বসাও 10 গুণন 9.8 ডিভাইড বাই 1, দেখো এখানে কত আসছে 100 ওয়াট, ঠিক আছে। আর যদি কিলোওয়াট বলতো তাহলে কি 1000 দিয়ে ভাগ করতাম, কিলোওয়াট বলে কি 0.98 কিলোওয়াট হতো, ঠিক আছে। আচ্ছা, এই ছিল ক্ষমতা বের করার।